লজ্জা করছে না আপনার? নিজের থেকে 14-15 বছরের ছোট একটা মেয়েকে ঘরের বউ করে আনতে। এই প্রথম কথা ওনার সাথে আমার, কিন্তু উত্তর পেলাম না। লোকটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েই আছে। ওনার হ্যাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? কোনো বিয়ে করলেন আমায় আমার জীবনটাকে বিষিয়ে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কেন, পুতুল খেলার জন্য নাকি বলেন? একটা কথারও উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রাও অধিক হারে বাড়ছে। আমি আবার অতিরিক্ত রাগ উঠল, রাগের প্রভাবে কেঁদেই ফেলি। আধ ঘন্টা পর হয়ে গেল, লোকটা ওয়াশরুম থেকে এখনো বাইরে আসছে না। তাতে আমার কি? আমি তো এই অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতেই চাইনি। বাবা মা কে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি, শুনল না আমার কথা কেউ। পালিয়েও আসতাম রবির সাথে, আমার বয়ফ্রেন্ড। পরিকল্পনা করেছিলাম ওর সাথে, কিন্তু পরের দিন রাতেই বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিয়ে বাড়ি ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। কবুল 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 3 বার বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরবে কান্না করে রবির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যে কাল রবির সাথে কথা বলতে হবে, আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। ও যেন এখন থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছেন। পাশে আর একটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন, হয়তো আমার জন্য। অন্য দিন নামাজ পড়ল, আজ ওনার জন্য নামাজ পড়লাম না। আমি চলে যাবার পর একা পড়ে নিলাম। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি। আমি নামাজ শেষ করে ঘরেই বসে রইলাম। একটা ছোট মেয়ে, বয়স 9-10 হবে হয়তো, সে ট্রেতে সকালে নাস্তা নিয়ে আসছে। শাশুড়ি মা, জুলি তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে রান্নাঘরে তোর ছোট ভাবিকে কাজে সাহায্য কর যা। শাশুড়ি মা, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো মা তোমাদের? আমি, না মা, কোনো সমস্যা হয়নি। শাশুড়ি মা, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে বিশ্রাম নেও তোমরা। আমি ঠিক আছি মা। তখন বিছানায় বসা অবস্থায় শাশুড়ি মাকে আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমার কোনো জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলছে, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে লোকটা প্রবেশ করেন। মা কথা থামিয়ে বললেন, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। লোকটা মুচকি হেসে মাথা নেড়ে চলে যায়। এদিকে আমার পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়ছিল খাবার টেবিলে, কিন্তু আমার খেতে কেমন একটা দ্বিধা লাগছে নিজে থেকে। আমি, শুনেন মা, তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নেন। লোকটা একটু মাথা ওঠায় আবার খবরের কাগজ পড়তে লাগলেন। আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম। একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়ে। আমিও এই সুযোগে রবিকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 5 বার কল দেওয়ার পর 6বার কল রিসিভ করলো। রবি, দেখো জান্নাত, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দেবে না।
আমি এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রবি, পাগলামি করো না জান্নাত, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রবিকে, কিন্তু নাম্বার ব্যস্ত। একবার রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে। তার মানে রবি আমার মোবাইল নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল। এমনি মনটা আরও খারাপ হয়ে গেল রবির আচরণে। জানলার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় আমার ছোট যা রুমে এসে কি ভাবি বাসর রাত কেমন কাটলো বলেন শুনি। আমি, জি ভালো যা, আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি। এ বাড়ির সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমিও ওনাকে ভাসুর নয়, নিজের ভাই, আর উনিও আমার নিজের ছোট বোনের মতো স্নেহ করেন। আমি চুপ করে আছি। যা, আরে ভাবি, আপনার চোখ দেখছি লাল হয়ে আছে। বাবা মার জন্য মন খারাপ করছে বুঝি? প্রথম প্রথম আমারও অনেক খারাপ লাগতো, কিন্তু এ বাড়ির সবার সাথে থেকে এখন বাবা মার কথা খুব কম মনে পড়ে। আসেন আমরা বসে কথা বলি। আমি কিছু বলতে যাব অমনি ছোট যা আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমিও আর কিছু না বলে ওনাকে অনুসরণ করে চলছি আর দেখছি বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত, দুতলা বিশিষ্ট। লোকটার ছোট ভাইয়ের বউ হলো আমার থেকে আমার ছোট যা বয়সে অনেক বড় হবে। ছোট যা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতে ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে আসলো। যা, ভাবি আমার ছোট্ট মেয়ে পিউ, আর বড় ছেলেটা ওর বাবা স্কুলে নিয়ে গেছে। পিউমা, এই যে তোমার বড় আম্মু। এই কথা বলেই পিউ আমার কোলে আসার জন্য হাত ওঠালো। আমিও খুশি মনে পিউকে কোলে তুলে নিলাম। ছোট যাকে আপু সম্বোধন করে বললাম, আপু আমিও হেল্প করব আপনাকে। ও মা, সে কি কথা? মা জানতে পারলে আমাকে অনেক বকবেন। ভাবি আপনি তার চেয়ে বিশ্রাম নেন রুমে গিয়ে। আর আমার নাম আশা। আশা, আপনি আমাকে আশা বলেই ডাকবেন। আমি, না তা হয় না, আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলেই ডাকবো। যা খুশি হয়ে, ঠিক আছে ভাবি। আমি টুকটাক সাহায্য করছি আশা আপুকে। রান্নাঘরে আরও দুজন মহিলা অন্যান্য কাজ করছে, কিন্তু রান্না আশা আপুই করছে একা। শাশুড়ি মা রান্নাঘরে প্রবেশ করেই, এ কি আশা, তুমি প্রথম দিনেই নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে আসছো? আশা আপু কিছু বলতে যাবার আগে আমি বললাম, না মা, আমি নিজে থেকে আসলাম, আর আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছিল না। শাশুড়ি মা, ঠিক আছে বৌমা। আর আশা, তোমার ভাইয়ার ভাতের সাথে খাবার জন্য মিষ্টি চাটনিটা করেছো তো? আশা আপু বললেন, না মা, করে দিচ্ছি। শাশুড়ি মা বললেন, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে বড় বৌমা, আমার ছেলেটা খাওয়ার শুরুতে কোনো কিছু টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আশা আপু বেগুন তেঁতুলের টক দিয়ে চাটনি করছে, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আর আপুর বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনছি। মহিলা দুজন যেন কোথায় বেরিয়ে গেলেন। এমন সময় পিউ মা মা বলে চিৎকার করছে। আপু দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে পিউর খোঁজে গেলেন। আমিও এই সুযোগে চাটনিতে ইচ্ছা মতো মরিচের গুঁড়ো, লবণ আর পাশে রাখা করলার জুস এর কিছু মিশিয়ে দিলাম। আমার শাশুড়ির ডায়াবেটিস, তাই তিনি করলার জুস খান করলার মৌসুমে। একটু পর আশা আপু ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামিয়ে ফেলল।
আমিও রুমে চলে আসলাম। মন অনেক খারাপ থাকলেও চাটনিতে ওইসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে, এটা ভেবে যে লোকটা ওই চাটনিটা খাবে। জোহরের নামাজের পর মসজিদ থেকে বাড়ির পুরুষেরা ফিরলে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরে খেতে বসে দেখলাম আমার আরও একটা ছোট্ট দেওর আছে আর বড় ননদ ও ছোট ননদ দুপুরে খেয়ে তাদের নিজের স্বামীর বাড়িতে চলে যাবে। দুলা ভাইয়ারাও সঙ্গে আসছেন। সবাইকে খেতে বসিয়ে দিয়ে আশা আপু আর শাশুড়ি মা পরিবেশন করছেন। সব মানুষের মুখে এত কথা, কিন্তু ওই লোকটা কোনো কথাই বলে না। এ কেমন মানুষ? আমি মনে মনে। সবাই খেতে শুরু করেছে। আমি অপেক্ষা করছি ওই লোকটা ওই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য। ছোট মেয়েকে বিয়ে করার শখ কত তা বোঝানোর জন্য। এমন সময় লোকটা বসা অবস্থায় আ আ আ আ বলে চিৎকার করতে করতে শুরু করলেন। শাশুড়ি মা কান্নার কণ্ঠে বললেন, আমার ছেলেটা কথা বলতে পারছে না, কিভাবে বুঝবো ওর কি সমস্যা হয়েছে? এই কথা শোনা মাত্রই কারেন্টের শক খেলাম। পুরো শরীর আর বজ্রপাত হলো মাথায়। নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে। এক নিমিষে সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরও পানি চাইলেন। আশা আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো। ভাগ্যিস বেগুনের সবার অ্যালার্জির জন্য চাটনি কেউ খায়নি। সবাই হালকাভাবে দুপুরে খাবার খেয়ে যার যার স্থানে ফিরে গেলেন। আমি রুমে এসে ওয়াশরুমে দরজা আটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে, বাবা বুড়া স্বামী। কি পাপ করেছিলাম আমি আল্লাহ বলে। আয়নায় নিজেকে দেখে আরও ভেতর থেকে কষ্টে কাঁদতে লাগলাম। বেশ কিছু সময় আমি ওদের কারো সাথেই ভালোভাবে কথা বললাম না। তাড়াতাড়ি রাত্রের খাবার শেষ করে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম। খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায়। বিছানায় শুয়ে আছি, লোকটা আমার বিছানার এক পাশে শুয়ে পড়ল। দেখে আমি নিজেকে তার মাথা থেকে বালিশটা নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেই শুয়ে পড়ল, কিন্তু কিছু বললে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকানোটা ত্যাগ করতে পারল না, যা আমার কাছে খুব অসহ্য লাগে। আমাদের বাড়িটা একটু গ্রামের পাশে, তাই নতুন বিয়ে হলে গ্রামের অনেক মানুষ নতুন বর বউকে দেখতে আসেন। আজ সকালে উঠেই অনেক মানুষের কোলাহল দেখছি। আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে, এত কথা বলছি কিন্তু বর এর এত অহংকার, একটা কথাও বলছে না। বড় লোকের জন্য এমন হয় মানুষ। আমাদের জান্নাত কত সুন্দরী, পরীর মতন, তার কপালে এমন একটা বুড়া জামাই জুটল। বরটা লম্বা আর সুন্দর আছে, ততই বয়সটা একটু বেশি। এইসব কথা শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গেল। রান্নাঘরে গিয়ে রাগে আম্মুকে বললাম, আম্মু আমি আর ওই বাড়িতে যাব না, কিছুতেই না। ওই লোকটা এত বয়স আর উনি কথাও বলতে পারে না। বাবা, তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে বলো? আম্মু চুপ করে আছে। আব্বু রান্নাঘরে এসে আমার সব কথা শুনে আমাকে বলল, মা, কোনো পিতা মাতা তার সন্তানের খারাপ চায় না। জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তোকে দেখে খুব পছন্দ করে। আব্বু আমায় মাথায় হাত রেখে বলছে, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। হাতটা সরিয়ে দিলাম আমি।
আর বললাম, বাবা জামাই নিয়ে কি সুখী হব আমি, বলো তুমি। আব্বু বললেন, জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারেন না। একটা কথা মনে রাখবি মা, মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। আমি, কি দুর্ঘটনায়? আব্বু কিছু বলার আগেই শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না করতে করতে বললেন, আমার শ্বশুর বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরছেন আজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাগম, সব মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়েছি আমি। এ বাড়ির সবাই অনেক ভালো, সবার সাথে অল্প সময় বেশ ভালো ভাব হয়েছে আমার। শুধু ওই লোকটাই এখনো পর্যন্ত সহ্য করতে পারছি না। যদিও এই কয়েকদিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে ছিল। এবার বাড়িতে গেলে আর আসবো না আমি, তাতে যা হবার হবে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি। এখন শুধু অপেক্ষা কখন বাড়িতে যেতে পারবো। কিন্তু হঠাৎ শ্বশুরের অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে। কবে যে আর বাড়িতে যেতে পারবো আমি। এই কয়েকদিন আমি পিউ আর আশা আপু একসঙ্গে ছিলাম। ছোট ভাইয়া, মা আর লোকটা হাসপাতালে ছিল। ছোট দেওরে বাড়িতেই ছিল। আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। ওনার বাড়ি, ওনার ঘর, উনি থাকুক খাটের উপর। ছি, আমি কেন এই লোকটাকে দেখছি? ওনার জন্য আমি আমার রবিকে হারালাম। ওনার জন্য রবি আমার সাথে কথা বলছে না এখন। আর সেই আমি কিনা ঘৃণা করি। আমি লোকটাকে অনেক ঘৃণা করি। এরপর ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে যায় আপুকে সাহায্য করার জন্য। সকালের নাস্তা করে যে যার অফিসে চলে যায়। এ কি, লোকটাও কোট টাই পরে হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? শাশুড়ি মা বললেন, বাবা আজ অফিসে না গেলে হয় না? বৌমা তো নতুন মানুষ, তাকে তোর সময় দেওয়া উচিত। লোকটা মাকে কি যেন বলল, বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বললেন। বাবা, একটা লোকেরও অফিস আসছে। আমি ভাবছি, সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি, কিভাবে লোকটাকে হেনস্থা করা যাবে। আপু সহ দুপুরের খাবার রান্না করি, আর মা সব সময় বাবার পাশেই থাকেন। লোকটাও দুপুরের খাবার খেতে আসে। খাওয়া শেষে রুমে যায় বিশ্রাম করার জন্য। আশা আপু আমাকেও জোর করে রুমে পাঠায়। রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাই। বেলি ফুল তো আমার পছন্দের অনেক। ফুল দেখে আনন্দিত হয়ে হাতে নিলাম। তখন লোকটা ইশারায় ফুলটা মাথায় খপাতে গেঁথে নিতে বললেন। আমি খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাত দিয়ে ছড়িয়ে কুটি কুটি করলাম লোকটার সামনেই। খপায় বাঁধব না আমি ওই লোকটার আনা বেলি ফুলের মালা। আজ কেন, আমি আর জীবনে কখনো খপায় বেলি ফুলের মালা বাঁধব না। লোকটা তবুও আমার দিকে চেয়ে আছে। সত্যি লজ্জা বলতে কিছুই নাই লোকটার। ফুলের মালাটা সামনে ছিঁড়ে এত অপমান করলাম, তারপরও যদি একটু ওনার আত্মসম্মানে লাগতো। সহ্য করতে পারছি না লোকটার তাকানোটা। রুম থেকে বেরিয়ে আমি ছাদে গেলাম। আমি যদি ফুলের গাছ হতাম, তাহলে আর এই লোকটাকে বিয়ে করতে হতো না। ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েশ করে বসে কোনো ফুলের কি রং আর আকৃতি কেমন তা মনোযোগ দিয়ে দেখছি। মাঝে মধ্যে কোথা থেকে যেন ছি ছি পোকার ডাক ভেসে আসছিল। রোদের তাপ ও কমে যাচ্ছে। সব মিলিয়ে
মনোরম একটা পরিবেশ, ভালোই লাগছে আমার। আজ আর ছাদ থেকে রুমে যাব না, আমি ফুলগুলোর সাথেই সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করব ভাবছি। বিকেল হয়ে গেছে, আসরের আজান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে। কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে ক্যাবলার মতো একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন এই ফুলের বাগানটা তার নিজের হাতে গড়া। আমি বুঝেও না বোঝার ভান করছি। আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য। ভালোই ছিলাম এতক্ষণ, লোকটা এসে আমার মুডটাই নষ্ট করে দিল। লোকটা পানি দিচ্ছেন ফুলের গাছগুলোতে অনেক খুশি মনে। আমি ওনার জন্য ছাদ থেকে নেমে আসলাম। শাশুড়ি মা বললেন, আশা, তোমার ভাবিকে চা করে দাও, ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে। বিকালের চা তো তোমার ভাইয়া ছাদে বসেই খায়। আমি বললাম, আপু, আমি চা করে নিয়ে যাচ্ছি ওনার জন্য, আপনাকে আর কষ্ট করতে হবে না। সারাটা দিন কত পরিশ্রম করেন আপনি। আশা আপু, ঠিক আছে, কিন্তু ভাইয়া একেবারে ঠান্ডা চা খান আর চায়ে চিনি বেশি লাগে। আমি ঠিক আছে, আমি করে নেব আপু বলে চা অনেক গরম করলাম আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডারের গুঁড়া মিক্স করেছি। ছাদে চা নিয়ে গেলাম লোকটার জন্য। লোকটা চেয়ারে বসে আসে, আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম। লোকটাও খুশি মনে চায়ের কাপে এক মুখ লাগালো আর সাথে সাথে আ আ আ আ করে হালকা চিৎকার করলো। অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে পড়তে পানির বালতিতে পা চোবালেন। আমি এবার আশেপাশে কেউ নেই জন্য মুচকি হাসতে লাগলাম। লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারেন এমন কাজ ইচ্ছে করে আমি করেছি। মাথা নিচু করে লোকটা বিষণ্ণ মনে বসে আছেন। আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম। জিহ্বা পুড়ে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটা আর কিছু খেতে পারল না, না খেয়েই শুয়ে পড়ল। আজও লোকটা বেলি ফুলের মালা এনে রেখেছেন আয়নার পাশে। আজ না ছিঁড়ে এমনিতেই লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম। রাতে আবার অনেক চকলেট চিজের প্যাকেট এনে আমার বালিশের পাশে রেখেছে। খেতে ইচ্ছে করলো, খেলাম না। ফ্লোরে শুয়ে ঘুমাইয়া পড়লাম। একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার। তখন দেখলাম লোকটা চার্জার লাইটের আলোয় কি যেন লিখছে আর কাঁদছে। লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হয়। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে পিউ রুমে আসলে লোকটার সামনে সব চকলেট আর চিজের প্যাকেট বের করে পিউকে দিলাম। পিউ খুশি হয়ে প্রথমে লোকটার গালে, তারপর আমার গালে আদর দিল। পিউয়ের কাণ্ড দেখে লোকটা মুচকি হাসছে আর আমার নিজের গালটা ছিলে ফেলতে মনে হচ্ছিল। পিউকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসলাম। আজ কলেজে আমার অনার্সের প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূর্ণ করতে যাব আমি। শাশুড়ি মা লোকটার সঙ্গে আমায় কলেজে পাঠালেন, যা আমি একদমই চাইনি। কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা, কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না। লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল। বললাম, বাড়িতে যাব আমি। আবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলাম। 1 সপ্তাহ কেটে গেছে এভাবে। লোকটা প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে আর আমি ফেলে দিই। আজ আয়নার পাশে বেলি ফুলের মালা না দেখে মনটা কেমন করে উঠল।
পেছন ফিরে দেখলাম লোকটা হাত দিয়ে আমার খোঁপায় ফুল গুজে দিচ্ছে। এক ঝটকায় হাঁস সরাই দিলাম। লোকটা কষ্ট পেল, কিছু বলল না। এত কিছুর পরও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এনে আমার হাতে দিল। সাথে সাথে আমি সব ওর হাতেই ধরিয়ে দিলাম। বাবা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আর কিছুদিন বিশ্রাম নিতে হবে। তাই লোকটার উপর কাজের চাপ বেশি শুনলাম। বড় ননদের কাছে বাড়ির সামনে, আজ সকালে বাড়িতে গেছে, হয়তো 2-1 দিন থাকবে সেখানে। লোকটার অফিসের জন্য যেতে পারেনি, সেই সাথেই আমিও বাড়িতেই আছি। ছোট্ট মেয়েটা সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম আর মেয়েটাকে ঘুমোতে বললাম। আধ ঘন্টা পরে লোকটা বাড়িতে আসে। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেট কাছে নিল, কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা। আমি দূর থেকে দেখছি এসব। রান্নাঘরেও কোনো খাবার না পেয়ে 3 গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রইল। সেখানে লোকটা সব খাবার আমি আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, যাতে লোকটা খেতে না পারে। রুমে আসলাম। লোকটার ফ্লোরে ঘুমানোর বিছানা, বালিশ অগোছালো হয়ে আছে। সেগুলো গোছানোর সময় একটা ডায়েরি পাই। কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছে আমার ছিল না কখনো, কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমার গ্রাস করে বসলো। ডায়েরির প্রথম পাতা খুললাম। আমি মুর্শাদ আহমেদ, জন্মসাল 1984। লোকটার নাম তাহলে মুরাদ। আমি সেই সময় 8ম শ্রেণীতে পড়তাম। মা সহ ছোট খালার বাড়িতে বেড়াতে গিয়েছি। সব ভাই বোন একসাথে হইচই আনন্দে মেতেছিলাম সবাই। রোজ বিকালে খালাতো ভাই আর পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো। খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে আজ, আর সেই বলটা তাদের পাওয়া যাবে না বলে। সেই বাড়ির মেয়েটা অনেক ঝগড়াটে নাকি। যেই বল আনতে যাবে তার জন্য কান ধরে ওঠা বসা অবধারিত। খেলার ছোট্ট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুন, এই জন্য সবাই জবরদস্তি করে আমাকেই পাঠালো বলটা আনতে। আমি বল আনতে গেলাম, দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভালো করে দেখলাম, এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটে হতে পারে। টানা টানা চোখ, জড়া ভুরু যুগল, যেন শ্যামা। মেয়েটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করছে। মেয়েটা আমাকে নতুন দেখে একটু অপ্রস্তুতি হয়ে গেল। আমি নিজে থেকে বললাম, ম্যাডাম বলটা আমার। মেয়েটি কত কথা না বলে আমাকে বলটা এগিয়ে দিয়ে দিল। বল নিয়ে ফিরে আসছি, কিন্তু মেয়েটাকে আরও একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে এখন খুব আমার। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকে। এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি নিহানের খালাতো ভাই মুরাদ। আপনি? মেয়েটা বলল, আমি সামিহা। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? মেয়েটা ক্লাস 8-এ। আপনি? আমি বললাম, এমা আমিও ক্লাস 8-এ পড়ি। তাহলে আমরা তো এখন বন্ধু বান্ধবী হয়েই গেলাম। সামিহা কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়। বল নিয়ে ফেরার পর সবাই আমার আর সামিহার কথোপকথন শুনে অবাক হয়। তারপর থেকে সবাই সামিহাকে দিয়ে খেপায় আমাকে। আমার খারাপ লাগে না,
খালার বাড়িতে যতদিন ছিলাম সব সময় সামিয়ার সেই চোখ, মুখের মায়া ভরা আমার খুব আকর্ষণ করত। আরও 3 দিন দেখা হয় সামিয়ার সাথে। আমি প্রথম কথা বলি 2 দিন, 3 দিনের দিন সামিয়া নিজে থেকে কথা বলে। একই ক্লাসে পড়লো সামিয়া আমাকে আপনি আর আমি সামিয়াকে তুমি সম্বোধন করি। মেয়ে মানুষ, মনে হয় না সহজে কোনো ছেলে মানুষকে তুমি বলতে পারে। সামিয়াকে আমার ভালো লাগে। সামিয়াও কথা বলার সময় আমার দিকে আর পানে তাকায়। সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভেতর প্রথম এক অজানা কষ্ট অনুভব করি। এরপরে যতবার ছুটি পেতাম স্কুলে ততবারই ছুটে যেতাম খালার বাসায়। দেখা হলেই টুকটাক কথা হতো সামিয়ার সাথে। আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো, কিন্তু সামিয়া সামনে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায় আমার। এসএসসি পরীক্ষার পর সামিয়ার আম্মুর মোবাইল নাম্বার নিয়ে আসি। তারপর থেকে মোবাইলে এসএমএসে কথা বলতাম। আর এইচএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে সামিয়ার আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখলে বাড়িতে ডেকে নিতেন গল্প করতে। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর সামিয়া ফেনীর এক কলেজে ভর্তি হয় বাড়ি থেকে কাছের জন্য। এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না আমি। সারাদিন রাত সামিয়ার খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগতো আমার। আর সামিয়া একবার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো হয়ে যায়। এতদিনের কথায় কখনো আমার ঝগড়া হয়নি। কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছে এভাবে। হঠাৎ বাড়ি থেকে সামিয়ার বিয়ে দেওয়ার জন্য সামিয়ার বাবা অস্থির হয়ে পড়ে। সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে বলে। আমি তখন আন্টি সামিয়ার আম্মুর সাথে কথা বলে বুঝতে সক্ষম হয়। কিন্তু আমাকে শর্ত দেয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে। যত দ্রুত পারি তবেই সামিয়াকে বিয়ে করতে পারবো, তার আগে নয়। সামিয়ার বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না বলে। তাহলে যে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বা আম্মা সবাই রাজি ছিলেন সামিয়া সুন্দরী মেয়ে ভালোর জন্য। অনার্স শেষ করে একটা বেসরকারি চাকরিতে যোগদান করি। তারপর ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন হয় আমাদের। বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি আমরা। জীবনের এত প্রশান্তি সুখ আর কখনো পাইনি আমি, যতটা সামিয়ার সাথে থাকা কালীন পেয়েছি। 1 বছর পর সামিয়া প্রেগনেন্ট হলে আমার খুশির অন্তর থাকে না। অফিসের কাজের চাপের জন্য সামিয়াকে বাড়িতে রেখে আসি। এই সময় ওর অনেক যত্নের প্রয়োজন বলে সামিয়াকে বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটে। সামিয়া আমার অবস্থা বুঝে। ওই অবস্থায় ঢাকা আসতে চাইলে আমি বারণ করি। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে। আমার আর সামিয়ার নামের সাথে অক্ষর মিলিয়ে মেয়ের নাম সামাহা রাখি। আগে মাসে 2-3 বার বাড়িতে গেলেও সামাহা হওয়ার পর প্রতিটা সপ্তাহেই বাড়িতে যেতাম। সন্তানের প্রতি এক বাবার কতটা আত্মার সম্পর্ক টান তা এই প্রথম বুঝতে পারলাম।
মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্টে আমার বুকের ভেতরটা কেঁদে উঠত, কিন্তু চোখ কাঁদত না। ছেলে মানুষ বলে কথা, ছেলেদের এত সহজে কাঁদতে হয় না। 6 মাস পর স্বামীহা মেয়েসহ ঢাকায় গেলাম। গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য স্বামীহা আর মেয়েকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে যাই। অন্য পাশে দাঁড়িয়ে আছি আমি। স্বামীহা হঠাৎ স্বামীহকে কোলে নিয়ে এ পাশে আসতে চাইছে। আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে, কিন্তু স্বামীহা কি বুঝলো কে জানে। আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে স্বামীহার উপর দিয়ে চলে যায়। আমি চিৎকার করে দৌড়ে ওদের কাছে আসি। মুহূর্তে সেখানে অনেক লোক জড়ো হয়। স্বামীহার মাথার মগজটা রাস্তায় লাফাচ্ছিল, আর স্বামীহাকে আমি দেখতে পারি নাই। কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা। মাথার মগজটা নিয়ে স্বামীহার রক্তাক্ত মাথার ভেতর রাখছিলাম আর আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে থাকি। তারপর আমার আর কিছু মনে নেই। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারায় আমার ব্রেন স্ট্রোক করে। বয়স কম থাকায় সেবার যত্নে বেঁচে যায়, কিন্তু কথা বলার শক্তিটুকু হারাইয়া ফেলি আমি। অবশ্য আমি চাই না কথা বলতে, যেখানে আমার স্বামীহা আর সাহা নাই। গ্রামের বাড়ির সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ি আমি। সে সময় পরিবারের মানুষ আম্মার কাছে অনেক মানসিক সাপোর্ট পায়। কোনোদিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভেতরটায় ভেঙে চুরমার হতো কষ্টে। চারিদিকে হাহাকার, শূন্য লাগতো সব কিছু। এতটা খারাপ লাগতো ভাষায় বোঝাতে পারবো না। গলা কাটা মুরগির মতো ছটপট লাগে তখন নিজের। সব সময় নিজেকে ঘর বন্দি করে রাখতাম। সেই জন্য আব্বা ওনার ব্যবসার দায়িত্ব আমায় দেন। আমি কথা বলতে পারি না, সেই জন্য সব কিছু দ্রুত লিখে দিই। অল্প দিনে ব্যবসায় সফল হয়, কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটো দেখে। তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি। এই 5 বছরে আল্লাহ রহমতে ব্যবসাটাকে সফলভাবে অনেক দূরে নিয়ে যায়। আজ অনেক বছর পর নানার বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে। তার নাম আমার অজানা। এরপর আরও কয়েক পৃষ্ঠা ভর্তি লেখা আমার আচরণের কথায় লিখেছেন মনে হয়। আর পড়তে পারলাম না। আমার চোখের পানি কোনো কথা শুনছে না। ডায়েরির পাতা ভিজে গেছে। মানুষটার জীবনে এত কষ্ট, আর আমিও কত অত্যাচার করছি। ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনার আনা নীল রঙের শাড়ি আর চুড়ি পরলাম। খোপা করেছি, কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নাই। আবার চোখ থেকে পানি পড়ছে। নিজেকে সামলিয়ে চুল খোলা রেখে রুম থেকে বের হলাম। ওনার খোঁজে পুরো বাড়ির প্রতিটা রুমে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। এখন আমার বুকের ভেতরে ঝড় উঠেছে, কাল বৈশাখী। যতক্ষণ খুঁজে না পাচ্ছি ওনাকে, এই ঝড় থামবে না। ছাদের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হওয়ায় দৌড়ে ছাদে যায়। ছাদের এক পাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশে রক্তিম সূর্য দেখছিলেন তিনি। এক দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরি ওনাকে আর কেঁদে ক্ষমা চাই আমার এতদিনের আচরণের জন্য। তখন উনি আমার ঠোঁটের কোণায় একটা আঙ্গুল রেখে চুপ করতে বলে আমায় সেই সাথে চোখের পানি মুছে দেন। এ পাশ ফিরে উনিও জড়িয়ে ধরে আমায় মাথায় হাত বোলায়। খোলা চুল দেখে নিজেই খোপা বেঁধে তার
বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোঁপায়, সেই সাথে আমার কপালে তার দুই ঠোঁটের আলতো ভালোবাসার ছোঁয়া দেয়। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরি তাকে, আর বলি, সারা জীবন এইভাবে জড়িয়ে থাকবো আপনাকে, যেন আমাদের কলিজা দুটো মিশে এক হয়ে থাকে।